সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। ঢাকা মহানগরীতে শুরু হয়েছে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকাদান। 12 বছরের নিচে টিকাদান এখনই নয়, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে 108 নম্বরে বাংলাদেশি পাসপোর্ট, 15 বছর পিছিয়ে 40 ধাপ। সিলেটের নগরীতে গ্যাস সঞ্চালন লাইনের উপর নির্মিত স্থাপনা উচ্ছেদ অব্যাহত, কাউকে ছাড় না দেওয়ার ঘোষণা সিটি কর্পোরেশনের। করোনায় 1.5 বছরের মধ্যে সর্বনিম্ন মৃত্যু, 24 ঘন্টায় 2 জনের প্রাণহানি। সিলেটের 726 জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্ত 7 জন, মৃত্যুহীন দিন পার করেছে পুরো বিভাগ। দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা মহানগরের স্কুল ও কলেজের 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। তবে এখনই 12 বছরের কম বয়সীদের টিকা দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের টিকা কর্মসূচি উদ্বোধনকালে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সারা দেশে এ কার্যক্রম শুরু করা হবে। আপাতত রাজধানীর 8টি স্কুলে টিকাদান কার্যক্রমের জন্য ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ 8 কেন্দ্রের প্রতিদিন 5,000 করে 40,000 শিশুকে টিকা দেওয়া হবে। সেই হিসাবে একটি কেন্দ্রে দৈনিক 5,000 শিশুকে দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের টিকা দিয়ে কোনো সংকট নেই, তাদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এ টিকার 96 লাখ ডোজ আমরা হাতে পেয়েছি। এর মধ্যে 14 লাখ ডোজ দেওয়া হয়েছে। হাতে থাকা 82 লাখ ডোজ শিক্ষার্থীদের দেওয়া হবে। আরও বেশ কিছু টিকা পাইপলাইনে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, তার আগামীতে ফাইজার ও মডার্নার টিকা দেবে। সেগুলো দিয়ে পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ের শিশুদের টিকা দেওয়া হবে। সারা দেশের সব শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য 3 কোটি ডোজের টিকা প্রয়োজন হবে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ফাইজারের টিকা সংরক্ষণের জটিলতা কেটেছে। আগের তুলনায় দ্বিগুণ আলট্রালো ফ্রিজার আছে, তাই গ্রামেও দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। তাই সবার টিকার ব্যবস্থা করার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। তবে 12 বছরের কম বয়সীদের এখনই টিকা নয় বলেও জানান মন্ত্রী। আন্তর্জাতিক পাসপোর্ট র্যাঙ্কিং পেছাতে পেছাতে এবছর বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে 108 নম্বরে। বর্তমানে 40টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকার পান বাংলাদেশি পাসপোর্টধারীরা। এ তালিকায় পার্শ্ববর্তী অনেক দেশেই বাংলাদেশের চেয়ে এগিয়ে। 2021 সালের র্যাঙ্কিংয়ে মালদ্বীপ 66, ভারত 90, ভুটান 96, এমনকি শ্রীলঙ্কাও রয়েছে বাংলাদেশের চেয়ে এক ধাপ ওপরে। অথচ মাত্র 1.5 দশক আগে বাংলাদেশ পাসপোর্ট র্যাঙ্কিংয়ে ভারতের চেয়েও এগিয়ে ছিল। 2006 সালের হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান ছিল 68তম আর ভারতে ছিল 71তম। অর্থাৎ গত 15 বছরে বাংলাদেশ পাসপোর্ট র্যাঙ্কিংয়ে পিছিয়েছে পুরো 40 ধাপ, আর শেষ 1 বছরের ব্যবধানে পিছিয়েছে 10 ধাপ। 2020 সালে এই তালিকায় 98তম ছিল বাংলাদেশ। কিন্তু ভিসামুক্ত প্রবেশাধিকার হিসাব করলে বাংলাদেশি পাসপোর্টধারীদের সন্তুষ্টি হওয়া উচিত, কারণ 2006 সালে বাংলাদেশিরা ভিসামুক্ত প্রবেশাধিকার পেতেন মাত্র 28টি গন্তব্যে। সেই তুলনায় এখন এমন স্থানের সংখ্যা 1 ডজন বেশি। তাছাড়া এখন যেমন হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স তৈরি হয় 227টি গন্তব্যে 199টি পাসপোর্টের প্রবেশাধিকার বিবেচনায়। 2006 সালে এগুলোর সংখ্যাও ছিল অনেক কম। 2010 ও 2014 সালে বাংলাদেশি পাসপোর্টে ভিসামুক্ত প্রবেশাধিকার ছিল সবচেয়ে বেশি। ওই সময় বাংলাদেশিরা মোট 42টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারতেন। ভিসামুক্ত প্রবেশাধিকারের হিসাবে 2017 সাল ছিল বাংলাদেশিদের জন্য সবচেয়ে খারাপ বছর। ওই সময় এ ধরনের গন্তব্যের সংখ্যা নেমে গিয়েছিল 38-এ। পরে পরিস্থিতির আবারও উন্নতি হয়। গত বছর এমন গন্তব্যের সংখ্যা ছিল 41, তবে এবছর একটি কমে তা 40-এ দাঁড়িয়েছে। বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকারের 40টি গন্তব্যের মধ্যে 19টিতে অন অ্যারাইভেল ভিসা পাওয়া যায়। ইলেকট্রনিক ভিসা পাওয়া যায় শ্রীলঙ্কা গেলে, আর ভিসা সংক্রান্ত কোনো কিছু প্রয়োজন হয় না বাকি 20টি গন্তব্যে।
সিলেট নগরীর ভেতরে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উচ্চচাপ বিশিষ্ট সঞ্চালন লাইনের উপর অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ অব্যাহত রয়েছে। সোমবারও সিটি কর্পোরেশন ও জালালাবাদ গ্যাস যৌথভাবে নগরীর করের পাড়া এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে। অভিযানকালে বেশ কিছু বাসা বোলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। চতুর্থ দফায় রোববার থেকে নগরীর করেরপাড়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়। উচ্ছেদের সময় সিটি কর্পোরেশনের সহযোগিতা চায় জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। এরপর দুই প্রতিষ্ঠান মিলে শুরু করে উচ্ছেদ অভিযান। রোববার অন্তত 40টি বাসাবাড়ি উচ্ছেদ করা হয়। গতকাল সোমবারও প্রায় সমান সংখ্যক স্থাপনা উচ্ছেদ করেন সিটি কর্পোরেশনের কর্মীরা। এ সময় সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও জালালাবাদ গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেয়র আরিফুল হক চৌধুরী জানান, জালালাবাদ গ্যাসের জায়গায় বাসা বাড়ি নির্মাণের আগে ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত ছিল। কোনো ধরনের অনুমতি ছাড়া অবৈধভাবে যারা স্থাপনা তৈরি করেছেন তাদেরকে কাউকেই ছাড় দেওয়া হবে না, কারণ গ্যাস সঞ্চালন লাইনের ওপরে বা নির্ধারিত সংরক্ষিত এলাকার ভেতর স্থাপনা থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। জালালাবাদ গ্যাস সূত্র জানিয়েছে, উচ্চচাপ বিশিষ্ট সঞ্চালন লাইনের দুই পাশে 10 ফুট করে 20 ফুটের মধ্যে সব ধরনের স্থাপনা নির্মাণ অবৈধ, কিন্তু অনেকেই স্থাপনা নির্মাণ করে ভোগ দখল করে আসছেন। তাদেরকে লিখিত ও মৌখিক নির্দেশ দেওয়ার পরও স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেন। তাই অভিযান চালিয়ে তাদেরকে উচ্ছেদ করতে হচ্ছে। আপনি বাড়ি বানাবেন, জমি দেখবেন না জমি কার, কিভাবে জমি আপনি কিনলেন, চট করে খালি জায়গা পাইলেই বানাই ফেলবেন, এটা তো হয় না। দেখেন আজকে কত এখানে মনে করছে কোনোদিন কোনো কর্তৃপক্ষ আসবে না, দেখবে না, তো কাজেই এর জন্য এটা হয়ে গেছে। আমি আসলে আমাদেরও কিছু গাফলাতি আছে, আমরা মূল থেকে তদারকি যদি করতে থাকতাম তাহলে আজকে এই অবস্থা হইতো না। এই 10-15 কিলোমিটার রাস্তার উপরে এইভাবে ইনফ্রাস্ট্রাকচার, বাড়ি ঘর, ইন্ডাস্ট্রি সব কত বড় রিস্ক এখানে। এটা নিচে গ্যাসের পাইপলাইন, কোথাও যদি কোথাও লিক হতে আস্তে এলাকাতে এলাকা জুড়ে সব ছাই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এই এলাকা। রাজধানী সহ সারা দেশে করোনা ভাইরাসে আরও 2 জনের মৃত্যু হয়েছে, যা 1.5 বছর পর এ ভাইরাসে একদিনে সর্বনিম্ন মৃত্যু। এর আগে গত বছরের 18 মার্চ এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর 5 মে আরও একজনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। একই বছরের 4 এপ্রিল মৃত্যু বেড়ে হয় 2 জন। তখন থেকে ধারাবাহিকভাবে বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা, যা একসময় 200 ছাড়ায়। এরপর চলতি বছরের 28 আগস্ট থেকে 100-এর নিচে নামে মৃত্যু। সর্বশেষ সোমবার মৃত্যুর সংখ্যা কমে হলো 2 জন। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে 214 জন করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে সর্বমোট শনাক্ত রোগীর সংখ্যা হলো 15,69,753 জনে। এর মধ্যে মারা গেছেন মোট 27,870 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 2 জন নারী। এই 2 জন ঢাকা বিভাগের। তাদের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। এ সময়ে বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু হয়নি। এদিকে গত 24 ঘন্টায় সারা দেশে 19,609 জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 17,734 জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.08%। এছাড়া গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 202 জন। তাদের নিয়ে মোট 15,33,625 জন করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন। এখন পর্যন্ত মোট 1,03,69,604টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রোগী শনাক্তের হার 15.14%। 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের 8 মার্চ। সিলেটে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত আরও 7 জন রোগী শনাক্ত হয়েছেন। সর্বশেষ 24 ঘন্টায় 726 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। এ সময়ে নতুন করে কেউ মারা যাননি বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে সোমবার এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টার মধ্যে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা না যাওয়ায় মৃত্যুর সংখ্যা এখন 1,175 জনই আছে। এর মধ্যে ওসমানীতে 118 জন সহ সিলেট জেলায় মৃত্যুর সংখ্যা 982 জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের 73 জন, মৌলভীবাজারের 72 জন ও হবিগঞ্জের 48 জন রয়েছেন।
এদিকে সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩ জন সিলেট জেলার, 2 জন মৌলভীবাজারের ও 2 জন হবিগঞ্জের। ৭২৬ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ০.৯৬%। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫৪,৮৮১ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪,৮৫০ জন সহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩,৮২০ জন, সুনামগঞ্জের ৬,২৪৫ জন, মৌলভীবাজারের ৮,১৬৫ জন ও হবিগঞ্জের ৬,৬৫১ জন রয়েছেন শনাক্তের তালিকায়। সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডক্টর হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৮ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৯,০১৬ জন। তিনি আরও জানান, সিলেট বিভাগের ৪ জেলা মিলিয়ে বর্তমানে ১২ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী আঞ্চলিক ভাষার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।